আমরা যদি বিগত পে কমিশন থেকে চিন্তা করে নবম পে কমিশন পর্যন্ত চিন্তা করি, সেটা একটা দীর্ঘ সময়। আর এই দীর্ঘ সময়ের মধ্যে আপনি যদি বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার চিন্তা করেন, মানে হচ্ছে মূল্যস্ফীতির জায়গাটাকে যদি বিবেচনায় নেন, তাহলে দেখতে পাবেন যে অন এন অ্যাভারেজ যে মূল্যস্ফীতি হয়েছে এবং উচ্চ মূল্যস্ফীতি আমরা বিগত প্রায় 4 বছর যাবৎ উচ্চ মূল্যস্ফীতিতে রয়েছে। অতএব সার্বিকভাবে একটা এখন চাহিদার জায়গা, যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা নতুন একটা পে কমিশনের কাছ থেকে নতুন বেতন কাঠামো চাওয়াটা যৌক্তিক। এখন প্রশ্ন হচ্ছে যে বিগত সরকারের আমলেও যদি দেখেন, নির্বাচনের সময় তারা কিন্তু ওয়াদাবদ্ধ ছিল যে আমরা পে কমিশনের মাধ্যমে হয়তো নতুন স্যালারি স্ট্রাকচার ঘোষণা করবে, কিন্তু বিগত সরকারেও কিন্তু তার আর্থিক দুর্বলতাটা বুঝতে পারে বলেই তারা কিন্তু করে নাই। এবং এটা ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধান তৈরি হয়েছে যে এই একটা নির্দিষ্ট সময়, সাধারণত 5 থেকে 6 বছরের মধ্যে অথবা 4 থেকে 6 এর মধ্যে কিন্তু একটা কমিশন গঠন হয় এবং আমি বলবো যে স্যালারি স্ট্রাকচার নতুন করে পান সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের। এখন বিষয়টা হচ্ছে যে বিগত সরকার কেন দিতে পারে নাই? বিগত সরকারও দিতে পারে নাই কারণ হচ্ছে তাদের আর্থিক সক্ষমতার জায়গা, যদিও জিডিপির প্রবৃদ্ধির জায়গা বলে জনতুষ্টি অর্জন করার চেষ্টা করেছে, কিন্তু ভিতরটা প্রকৃতপক্ষে ক্ষয়ে গিয়েছিল করতে। কারণ হচ্ছে যে প্রবৃদ্ধিকে দেখানো, কিন্তু বাংলাদেশের সার্বিকভাবে যদি অর্থনীতি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন 44 বছরে যতটুকু পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে, বিগত 18 সাল থেকে 24 সাল পর্যন্ত কি পরিমাণ ঋণ নেওয়া হয়েছে। অতএব ঋণ নির্ভরতা বাড়ার অন্য একটা ইঙ্গিত হচ্ছে নিজের সক্ষমতার জায়গা দুর্বল হওয়া। আর নিজের সক্ষমতার জায়গা দুর্বল করার পিছনে কারণ ছিল হচ্ছে যারা বাংলাদেশের ধনিক শ্রেণী তাদেরকে আসলে এই টাকাটার সুযোগ দেয়া, সেটা ট্যাক্স অ্যাডভান্টেজ হোক কিংবা যারা অনেক আয় করে তাদেরকে আয়করের মাধ্যমে সঠিক সম্পদ এবং ইনকামের যে প্রদর্শন সেটা না করেও তারা বিলাসবহুল জীবনযাপন করার সুযোগ দেয়া। অতএব এই একটা ক্ষুদ্র জনগোষ্ঠী, আমি বলবো ক্ষুদ্র জনগোষ্ঠীর স্বার্থে বৃহৎ জনগোষ্ঠীকে কিন্তু রাষ্ট্র বঞ্চিত করেছে। এখন যদি সেই প্রক্রিয়া থেকে উত্তরণের উপায় হিসাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের এখন অন্তর্বর্তী সরকার আসছে যার ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, অথবা আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও বিগত সরকারের আমলে কম বলতাম, সেই জায়গাটুকু থেকে উত্তরণ পাবো। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিছু পেয়েছি কিনা? বরং ইতিহাস সৃষ্টি করেছে এই অন্তর্বর্তী সরকার। কিভাবে? যদি আপনি বাংলাদেশের ঘাটতি বাজেটের কথা চিন্তা করেন, বিগত যে বছরটা সেটা অন্তর্বর্তী সরকারের হাতেই ছিল এবং সেই সময়ে যদি ঘাটতি দেখেন, বাংলাদেশের ইতিহাসে এক নতুন ইতিহাস তৈরি হয়েছে। অতএব নতুন আরেকটা অর্থ বছর যখন আসবে তখন আশা ছিল সমস্ত কিছু ভেঙে চুরে সরকার হয়তো তার সেই সক্ষমতার জায়গাটা প্রমাণ করবে। সেই প্রমাণ করার জন্যই তারা আসলে ঘোষণা করেছিল যে পে স্কেল ঘোষণা করা হবে এবং সেটা অলমোস্ট প্রায় ডাবল হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা সকল বিষয়গুলো বিবেচনা নিয়ে, এবং তাই হওয়া যৌক্তিক। কিন্তু প্রকৃতপক্ষে আমরা রেভিনিউর যে আমি বলবো যে যোগান বাড়ার কথা ছিল অথবা সংগ্রহ করার কথা ছিল, সেটুকু কিন্তু আসলে প্রত্যাশিত পরিমাণ বাড়ে না, বরং অর্থনীতি ভেঙে পড়ছে। ভেঙে পড়ছে এই জন্যই বলা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের দুর্বলতা কাটিয়ে সক্ষমতার জায়গা তৈরি করবে, কিন্তু সার্বিক অবস্থা যদি বিশ্লেষণ করেন, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানে যে কয়টা ব্যাংক সবল ছিল সেই কয়টা ব্যাংকেই সবল, বাকিগুলা দুর্বল, অতিকায় দুর্বল হয়ে গিয়েছে এবং সেটা বিলুপ্তির পথে। রাজনৈতিক স্থিতিশীলতা একটা বড় প্রশ্ন, যে কারণে বিদেশি বিনিয়োগ আসছে না, দেশি বিনিয়োগ কমতে কমতে আমরা 18 বছরের পিছনে এখন দাঁড়িয়ে আছি। অতএব 18 বছরের পিছনে উৎপাদনের দিক থেকে দাঁড়িয়ে বর্তমানের যে চাহিদা সেটা মেটানো অনেক কঠিন। তখন যেটা হয় অর্থনীতির ভাষায়, যে চাহিদার পরিমাণ যদি অতি বেশি হয়, যেটা হচ্ছে যোগানের তুলনায়, তখন আসলে যা মূল্য বাড়ার কথা তার থেকে অধিক মূল্যহার বেড়ে যায়, যে কারণে দেশে আরও আমরা যে মূল্যস্ফীতি বলি, যে প্রথমে ক্রাউলিং, তারপরে হচ্ছে কেপিং, ওয়াকিং, গ্যালোপিং মূল্যস্ফীতি এবং হাইপার ইনফ্লেশন, সেই হাইপার ইনফ্লেশনের দিকে আমরা চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখানে
যেটি হয়েছে যে অর্থ উপদেষ্টা বলছিলেন যে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বেতন কাঠামোটি বাস্তবায়ন করা হবে। তো আজকে যে কথাটি বললেন যে আসলে এটি এই সরকারের পক্ষে সম্ভব না, এটি আগামী সরকারের বাস্তবায়ন করবেন। তো এখন এটা আসলে মানে এটা বাস্তবসম্মত, কারণ এই সরকার অন্তর্বর্তী সরকারের যে আপনার তাদের যে মানে আয় জেনারেট হচ্ছে কিংবা যে ব্যয় কিংবা ইভেন যেই পরিমাণ ঋণের যে ইন্টারেস্ট পে করতে হয়, মানে এই সার্বিক বিষয়গুলো আসলে মানে কুলিয়ে উঠতে পারছে না। অর্থনৈতিক কাঠামো আমাদের আসলে ব্যাংকিং কাঠামো বলি অথবা আমাদের যে তারল্য বাংলাদেশ ব্যাংক, পুরো কাঠামোটাই আসলে এক ধরনের ভেঙে পড়ার মতো। তো এই অবস্থায় যদি আমরা মানে 80% থেকে 100% বেতন বাড়ানোর কথা বলা হচ্ছে, এটি আসলে বাস্তবে সম্ভব না। তো এখন আগামী সরকার যারা আসবে, মানে এখন তো আসলে বাংলাদেশ নির্বাচনমুখী, নির্বাচন নিয়েও একটা বড় রকমের ব্যয় আমাদের আছে। আমরা গণভোটের কথা বলছি, গণভোট যদি আলাদা করে হয় সেখানেও একটা বড় রকমের ব্যয় আছে, মানে চারদিক থেকে প্রচুর ব্যয় আছে সরকারের, কিন্তু আয় ওভাবে বাড়ছে না। ফলে এখন আগামী সরকারের কাছে এটা গেলে ওনারাও যে মানে ওনাদের 1 বছর সময়ের মধ্যে ওনারা যে বাস্তবায়ন করতে পারবে সেটাও একটা শঙ্কার মধ্যে পড়ে যাবে। কারণ একটি নতুন সরকার আসবে, তারাও অর্থনৈতিক কাঠামোটাকে ঠিক করতে হবে। যে বঙ্গুর একটা কাঠামো আছে এগুলো ঠিক করতে হবে। আপনার প্রচুর টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এই টাকাগুলো কিন্তু দেশে মানে আনা যায়নি এখনো পর্যন্ত। ফলে পুরো অর্থনৈতিক কাঠামোটাকে ঠিক করে শতভাগ কিংবা 80% হোয়াটএভার আমরা যে বেতন কমিশনের যে সুপারিশ সেটা বাস্তবায়ন করা আগামী সরকারের পক্ষেও এটা কঠিন হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয়। মানে দেখুন আজকেও চলছে, মানে সহকারী শিক্ষকরা তাদের গ্রেড 1 ধাপ বাড়াতে বলছেন। কিছুদিন আগে এমপিভুক্ত শিক্ষকরা তাদের বাড়ি ভাড়া বাড়াতে বলছেন। মানে সব জায়গা থেকে আসলে সরকারের উপর একটা চাপ আছে। আবার অ্যাট দ্য সেম টাইম দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের তাদের বেতন কাঠামো বাড়ানো মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে এক ধরনের মানে মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য যেই চেষ্টা মানে করার কথা বলা হচ্ছিল, তো সেটি এখন দেখা যাচ্ছে যে সরকারি যারা কর্মচারী আছেন তারা নিশ্চয়ই মানে অসন্তুষ্ট হবে। তারা যে আশা করছিল যে এই সরকারের সময় থেকে এটি বাস্তবায়ন হবে এবং সরকার নিজেই সে আশ্বস্ত করেছিল যে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি করা হবে। তো অবশ্যই দেখা যাবে যে সরকারি কর্মচারীরা এই বিষয়ে তারা খানিকটা মানে কষ্ট পাবেন এবং এই বিষয়গুলো আসলে মানে আগামী দিনে আমাদের যে রাজনৈতিক যে প্রক্রিয়া চলমান আছে, কারণ আমাদের এই নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সার্বিক সহযোগিতা লাগবে। তো এখন যদি এই সিচুয়েশনটা যদি খারাপের দিকে চলে যায়, তাহলে তো আমাদের পুরো রাজনৈতিক কাঠামোর মধ্যেও এটা একটা চ্যালেঞ্জ হিসেবে চলে আসতে পারে।